নমস্কার নমস্কার সেলাম আলাইকুম। আজকের এই সংগতি দিবসের সভায় আমাদের যাদের ডাকে হয়েছে, আমাদের সাংসদ যুবক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, মাইনরিটি সেল, এখানে উপস্থিত রয়েছে। কিভাবে বর্ণিত করব, মেয়র না মন্ত্রী না বন্ধু? ববি হাকিম তিনটের মধ্যেই পড়ে। আছেন আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, অনেক পুরনো দিনের আলাপ। আছে স্নেহাশিস চক্রবর্তী, মালা রায়, হাসি কানা দেখেছ, সাংসদ প্রসূন ব্যানার্জি, সাংসদ অন্যতম প্রিয় বন্ধু। সমস্ত ধর্মের মানুষেরা যারা আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। এখানে আছে আমাদের সব এমএলএ, কাউন্সিলর থেকে আরম্ভ করে সবচেয়ে বড় কথা আপনারা যারা রয়েছে। এই 6ই ডিসেম্বর 1992 সাল বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। সেদিনকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সারা ভারতবর্ষের মানুষ বলেছিল যে এটা অন্যায়। সর্বধর্ম সমন্বয়ের জায়গা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধান বলে সেকুলারিজমের কথা। ভারতবর্ষের সংবিধান ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া, যার প্রিয়াম্বল হচ্ছে সেই প্রিয়াম্বলের, ভারতবর্ষের সংবিধানের সেই প্রিয়াম্বল থাকতে 1992 সালে বিজেপি যখন সরকারে ছিল উত্তরপ্রদেশে, তখন এই বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। পরবর্তীকালে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, 7 জাজেস বেঞ্চে গেছে। জমি কার ছিল, রাম মন্দির হবে না বাবরি মসজিদ হবে, সেই মামলা 7 জন জজ শুনল। জাজমেন্ট ডেলিভারি কে করলেন? এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়। জাজমেন্ট দেওয়াতে দেখা গেল ওখানে রামের মন্দির ছিল বলেছে। ঠিক আছে, আইন তো সবাই মানে। সেদিনকে সারা ভারতবর্ষের মুসলিম ভাইয়েরাও পর্যন্ত মেনে নিয়েছিলেন আইন। জাজমেন্ট যা আছে সেই জাজমেন্ট মেনে নিচ্ছে। কিন্তু পরবর্তীকালে এই প্রাক্তন চিফ জাস্টিস DY চন্দ্রচূড় একটা ইন্টারভিউতে বলেছিলেন, জাজমেন্টটা কি হবে সেই নিয়ে আমার মনের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। আমি রাত্রিবেলায় ঘুমানোর সময় বললাম, ভগবান যা বলবে আমি তাই জাজমেন্ট দেব। আর ভগবান নাকি ওনাকে বলেছিলেন যে ওখানে রাম মন্দির আছে, অতএব তুমি জাজমেন্ট রাম মন্দির লেখো। গগৈ, ইয়েস, গগৈ, রঞ্জন গগৈ, আমি ভুল বলছি, DY চন্দ্রচূড়, রঞ্জন গগৈ। এটা কোনো আইনের বেশ হতে পারে যে আমি ঈশ্বরের কাছে ডাকছি, ঈশ্বর আমি কি জাজমেন্ট দেব? ঈশ্বরকে যে মুহূর্তে তুমি ঈশ্বরের কথা বলছো, শুধু তুমি একটা ধর্মের প্রতীক জায়গায় তাকে বলছো, অন্য কোনো ধর্মের প্রতীককে তুমি মানছো না, তখনই তো তুমি নন সেকুলার হয়ে যাচ্ছ। আমি ভাবতাম যদি বলতো আমি ঈশ্বর,
আমার ভগবান এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যে কি জাজমেন্ট দেবো আমি নয় মেনে নিতাম। যে জাজমেন্টের ভিত্তি হচ্ছে ঐশ্বরিক আশীর্বাদ, আইন নয়, লিগ্যাল ফ্রেমওয়ার্ক নয়, সেই জাজমেন্ট নিয়ে নিঃসন্দেহে আগামী দিনেও বিতর্ক থাকবে। আমাদের এখানেই একজন এক্স সুপ্রিম কোর্ট জাজ আছে, আমি তাকে নাম বলে আর তাকে এম্বারাসিং পজিশনে ফেলতে চাই না। তিনি আমাকে বলেছিলেন যে এটা কোনো জাজমেন্ট হলো? এই জাজমেন্ট নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে। সংহতি দিবস আমরা পালন করি সর্বধর্মকে নিয়ে। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসে ছিলেন তখন থেকে সংহতি দিবস পালন করা হয়। আমার আজও মনে আছে যে 6 ডিসেম্বর 1999 যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তারপরে কলকাতা শহরে সন্ধ্যের পর কারফিউ জারি হয়েছিল এবং দিদি প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে কলকাতার বিভিন্ন জায়গায়, সে পার্ক সার্কাসই বলুন, মেটিয়া ব্রুজি বলুন, কসবায় বলুন, তিলজলায় বলুন, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা 12টা পর্যন্ত মমতাদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতো। কারণ আমি সেই সময় যখনই কোনো ডিফিকাল্ট সময় আসতো, ইলেকশন আসতো বা অন্য কোনো ডিফিকাল্ট সময় আসতো, দিদি আমাকে ডাকতেন অফিসে বসার জন্য। যে অফিসটাকে এখন দেখছেন, প্রচুর লোক আছে, প্রচুর কিছু জিনিস আছে, আমাদের সময় অত কিছু ছিল না। আমি থাকতাম আর মানিকদা থাকতো, আর একটা টেলিফোন ভরসা। তুই ছিলি দা, তুই সে সময় আসিস নি, তুই আসিস নি। ববি ছিল না, ববি অনেক পরে এসছে। ও বউ যাই বলুক না কেন, আরো ছিল, ববি ছিল না, না না অরূপ ছিল। আমি অফিসের কথা বলছি। তো দিদি বেরিয়ে যেতেন। আমার দিদির একটা, আমাদের সঙ্গে একটা সিস্টেম ছিল যে দিদি বেরিয়ে যাওয়ার পর দিদি যেখান থেকে সম্ভব সেখান থেকে একটা টেলিফোন করত। তখন আমাদের ওই 757 ওই নাম্বারটা ছিল, হ্যাঁ 3000 নাম্বারটা ছিল ল্যান্ড ফোনের। তো আমাদের কাছ থেকে খবর নিতেন এবং দিদি সব জায়গায় ঘুরে বেড়িয়েছে, সব জায়গাতে যা যা প্রয়োজন আছে সেসব প্রয়োজন মেটাতেন। সেদিনকে কিন্তু সিপিএম এর জ্যোতিবাবু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিল। একদিনের জন্য, একটা সন্ধ্যের জন্য সেদিনকে কিন্তু মুসলিম ভাইদের পাশে সিপিএম এর কেউ যে দাঁড়ায়নি। ওই কলকাতা শহরে একমাত্র দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কাউকে দেখতে পাওয়া যায়নি। এবং কারফিউ দিদি ফিরতো রাত্রি 11টা, 11:30, 12টায়, আমরা বসে থাকতাম। এবং আমি ওইখান থেকে নফরকুণ্ডু রোড যেতাম, দিদির গাড়িতে কারফিউ পাস ছিল, সেই গাড়িতে আমি নিয়ে যেতাম। এখনো আমার সেই কথা মনে আছে। এই সংহতি, হিন্দু মুসলিমকে নিয়ে একসঙ্গে চলার প্রচেষ্টা, যখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে, তাদের জন্য প্রথম যিনি ছুটে গেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ আজকের জন্য নয়। আমি যবে থেকে রাজনীতি করছি, আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দেখেছি। ছেড়ে দিন কলকাতার কথা, যদি রাত্রি 8টার সময় খবর আসতো যে পুরুলিয়াতে অমুক জনকে মারা হয়েছে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, পলিটিক্যাল কারণে, গোটা রাত ধরে জার্নি করে যে আগে যে পৌঁছতো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমাদের সব সময়ের জন্য যারা আমরা দিদির সঙ্গে রাজনীতি করেছি, যারা আমরা দেখেছি যে মমতা দি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে যেয়ে পৌঁছয়, তাদের কাছে
সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষে চিহ্নিত হয়ে থাকবে, এই জায়গা কেউ কোনোদিন মুছে নিতে পারবে না। ভারতবর্ষের কোন নেতা নেত্রী নেই, ভারতবর্ষের কোন নেতা নেত্রীকে আপনি পারবেন না যে মানুষ যেখানে বিপদে পড়েছে সেইখানে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ যিনি ছুটে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা লোককে আপনারা দেখিয়ে দিন, কোন লোককে পাবেন না। তার 1993 সাল থেকেই বোধহয় আমরা এই সংহতি দিবস করে আসছি। দিদি মিছিল করেছেন হাজরা মোড়ে, আমাদের সেই সব দিন দেখা আছে। আজকে যারা ভারতবর্ষের এই কাঠামোটাকে ভেঙে দিতে চাইছে, যারা ভারতবর্ষে হিন্দু মুসলিমের বিভাজনকে তৈরি করে ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে চাইছে, ভারতবর্ষের সবচেয়ে বড় মসনদে যারা থাকতে চাইছে, সেই নরেন্দ্র মোদীর দল, বিজেপির দল আজকে গোটা ভারতবর্ষকে হিন্দু, মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছে। আর আমরা যারা বিরোধীতে রয়েছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসে রয়েছি, আমরা বলি এ ভারতবর্ষের স্বাধীনতা এসছে সময়কার স্যাক্রিফাইসের জন্য, অনেকের বলির জন্য। সেই রেসপেক্টিভ অফ দি ফ্যাক্ট, সে হিন্দু না সে মুসলিম, সেটা বৌদ্ধ না সে খ্রিস্টান, এই ভারতবর্ষের স্বাধীনতা আসার জন্য সমস্ত ধর্মের মানুষের স্যাক্রিফাইস রয়েছে, সমস্ত ধর্মের মানুষের লড়াই রয়েছে। আজ তোমাকে ক্ষমতায় থাকতে হয় বলে অন্য সব ধর্মের মানুষকে তোমরা ছিঁড়ে ফুলে দেবে আর শুধু একটা ধর্মকে নিয়ে চলবে, এ হতে পারে না। এ ভারতবর্ষ তা সহ্য করতে পারে না। ভারতবর্ষ তার মতো করে চলবে, ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং সমস্ত ধর্মের মানুষকে আগলে নিয়ে এই ভারতবর্ষের বুকে এগিয়ে চলবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই মিলে তার সঙ্গে থাকব। আমি কয়েকদিন আগে কাশ্মীর গিয়েছিলাম আমার পরিবারের সবাইকে নিয়ে। আমি যেখানেই গেছি কোনো পুলিশ টুলিশ সঙ্গে নিয়ে যাইনি, পরে অনেক পরে পুলিশ টুলিশ দিয়েছিল। তা আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে, যে বলে প্রথম কথা হচ্ছে আপ দিদি কা পার্টি কা হ্যায় না, আপ দিদি কা পার্টি কা এমপি হ্যায় না। পরিচয়টাই হচ্ছে আমাদের, আমরা দিদির পার্টির কিনা। সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা। आप दीदी का पार्टी का है ना, अरे अच्छा आप तो वाकफ में लड़ाई किया ना, अरे आप तो चुकित कित बोला ना। যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে। কার জন্য? নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। লড়াইগুলো অনেক বেশি রয়েছে। এই যে 32,000 ছেলের চাকরি, একটা রবিবার মে মাসে 23, 22, 23 মেয়ের আগে রবিবার সকালবেলায় শ্রীরামপুরে ছিলাম। সকালবেলাতে অসিত মজুমদার ফোন করলো, দাদা আমি কি যাবো, তোমার কাছে একটু দরকার আছে। দাদা আমরা আয় আয় তাড়াতাড়ি আয়, বলে অতগুলো প্রাইমারি স্কুলের টিচারের কি হয়ে গেছে দাদা, আমি কি যাবো। আমরা আয় তাড়াতাড়ি আয়, বেরিয়ে যাবো। তো ওই ছেলেগুলোকে নিয়ে এলো, নাসিম ছিল, নাসিম। আমি আধ ঘন্টা ওদের শুনে বলেছিলাম চিন্তা করিস না, যা তোদের চাকরি কেউ খেতে পারবে না, তাড়াতাড়ি আয়, দেখছি, দেরি করবি না। পরের দিন সোমবার দিন সন্ধ্যাবেলা এসেছিল, সেদিনকে রাত্রি 3টে পর্যন্ত আমি কাজ করেছিলাম। আর কলকাতা বৃষ্টিতে ভিজে গেছে, জল জমে গেছে মে মাসে। ওরাও আমার চেম্বারে বসে, প্রায় 150-200 লোক বসে রয়েছে। আর পুলিশ থেকে এসে জিজ্ঞেস করতো, ওই সিকিউরিটিতে থাকে না দিদির ওখানে, স্যার এরা সব ঠিক আছে তো, থাকবে তো? আমরা একদম থাকবে। ভোরবেলায় উঠে গেছে, তারপরের দিন মামলা করেছি। মামলা শেষ হয়ে যখন অর্ডার পাস হয়েছে, প্রথম ফোন যার, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাটা শেষ করে যখন অর্ডার পেয়েছি, তার প্রথম ফোনটাই এসছে যার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
এই জন্যই মমতাদি বুকের হৃদয়ের মধ্যে থাকবে, এই জায়গা থেকে কেউ নিয়ে যেতে পারবে না, এই জায়গায় থাকবে। দেখুন, রাজনীতি করি, 4 বারের এমপি, অনেকে অনেক কথা দিল্লিতে অনেক রকম বলে, একটি কথাই আমি বলি, आप लोग कोई ना ममता बंदोपाध्याय होने नहीं सकता है। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 32,000 ছেলেকে কিভাবে চাকরি খেয়ে দিল? কারা? না সিপিএম এর কয়েকজন উকিল। ওদের লোকগুলো চাকরি হয়নি বলে, ওদের কয়েকজনের চাকরি হয়নি বলে গোটা পশ্চিমবাংলায় চাকরি খেতে হবে। গোটা পশ্চিমবাংলায় যা সিলেকশন প্রসেস আছে সব শেষ করে দিতে হবে। আর পড়লোকে কার্ল মার্কসের শিষ্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মাথা। তখন তো উনি কার্ল মার্কস নিয়ে থাকতেন, একদিকে কার্ল মার্কস আরেকদিকে লেনিন, ওর বাড়িতে থাকতো, একদিকে কার্ল মার্কস আরেকদিকে লেনিন, আর তার নিচে বসতো বাড়িতে। আপনারা ভাবছেন তাহলে বিজেপি কি করে হলো? আরে বিজেপি হলো কেন? পরে তো লোভটা পেল, তখন তো দেখছে সিপিএম তো আর উঠতে পারবে না, লাস্টে অফারটা এলো, তুমি এবার চাকরি খাও, আমরা তোমাকে বিজেপির এমপি করবো। বিজেপির এমপি হয়ে গেল। বলো সিপিএম আর কিছু নেই, কার্ল মার্কস লেনিন দিয়ে আর কিছু হবে না। যদি মোদি আয়, বৈশ্বনাথ চলে এসছেন আমার টাকাটা মারার জন্য, যে বস তাহলে আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, তুই যদি টাকাটা মারবি, তুই এই বৈশ্বনাথ চলে এসছে টাকাটা মারবে, ভিলেন অফ দ্য মিটিং। তো তারপরে 32,000 চাকরি খেয়ে গেল, ভগবানের স্লোগান উঠলো। বোলপুরে পর্যন্ত রিক্সার পিছনে ছবি, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সে নিয়ে কি গর্ব? আজকে কিন্তু সেই ভগবানকে কিন্তু শয়তান করে দিয়েছে একদম, সেই ভগবান আর শয়তান হয়ে গেছে। সিপিএম এর লোকরা সব চাকরি খেয়ে দিয়ে চলে যায় বলছে। আর আমাদের চ্যালেঞ্জ এই জায়গায়, আমাদের চ্যালেঞ্জ এই জায়গায় কি পশ্চিমবাংলা কয়েকটা সিপিএম এর উকিলের জন্য কলকাতার প্রতিষ্ঠানগুলো কি দাঁড়িয়ে থাকবে কিনা, সেই জায়গাটাই আমরা জানতে চাই। সিপিএম থাকবে না আমরা থাকবো? হোয়াট ইজ দ্য জুডিশিয়ারি অ্যাবাউট ইট? একটা মোরা পচা গলা একটা জীবকে প্রতিষ্ঠানের কোন একজন তাকে প্রাণ দিতে চাইছে, প্রাণ দিতে চাইছে, প্রাণ দিতে চাই, ওরে প্রাণ নেই, ও পচা গলা চলে গেছে। যা বোঝার সব বুঝে নিন, এর চেয়ে তো বেশি খুলে বলা যায় না, এর চেয়ে বলা যায় না, যা বোঝার সব বুঝে নিন। কালো মোষের দাপাদাপি কিন্তু আমরা সহ্য করব না, এইটুকুই বলে দিলাম। কালো মোষের দাপাদাপি সহ্য করব না। 44 বছর প্র্যাকটিস করছি, 45 বছর প্র্যাকটিস করছি, কারো চোখ রাঙানির কাছে মাথা নোয়াবো না। আগামী দিনের লড়াই থাকবে, পারলে লড়ে নিন। পশ্চিম বাংলার কোন প্রতিষ্ঠানের কারো কাছে আশীর্বাদ পেতে পারেন, কিন্তু ভারতবর্ষের শেষ আইনের কথা বলবে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, কালো মোশরা বলবে না। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের প্রিয় সাংসদ, প্রিয় জেনারেল সেক্রেটারি, প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ভালো থাকুক অভিষেক। অভিষেক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। অভিষেককে দিয়ে বাংলার যে যতই হিংসা করুক, যে যতই রাগ করুক, বাংলার যে এই নবীন প্রজন্ম রয়েছে, বাংলার যে যুব সমাজ রয়েছে, সারা বাংলায় তারা আজকে অভিষেককে নিয়ে স্বপ্ন দেখছে। সে অভিষেককে নিয়ে এগিয়ে যাবে। দিদি আছে, দিদি থাকবে, দিদি যতদিন থাকবে কেউ তৃণমূল কংগ্রেসকে বিগ্রহ একটা ক্ষতি করতে পারবে না। তারপরেই যে রয়েছে আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার, পশ্চিম বাংলার মানুষের ভালোবাসার, বাংলার যুব সমাজের ভালোবাসা, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ।
ধন্যবাদ।